নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। নিউজ 18 বাংলায় আবার ভোটের মুখে জনতার দরবার। এবং এই জনতার দরবার মানে কিন্তু নেতাদের মধ্যে শুধু ঝগড়া নয়, আমার সঙ্গে রয়েছেন জনতা। এই যে জনতা, তাদের প্রশ্ন থাকবে, তাদের উত্তর দেবেন। আমার সঙ্গে যারা রয়েছেন এখনো পর্যন্ত রাজনৈতিক নেতৃত্ব, তাঁরা কারা কারা রয়েছেন একবার দেখে নেওয়া যাক। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমার সঙ্গে আছেন অধ্যাপক, যিনি তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধেই সরব, দেবাশিস সরকার। কংগ্রেস মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী। এবার যেটা বলছিলাম, এখানে শুধু নেতাদের ঝগড়া নয়, এখানে শুধু কথা কাটাকাটি নয়, জনতার প্রশ্ন থাকবে। আজকে প্রথম যে আমরা বিষয়ে আলোকপাত করব তা হলো দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কোথাকার প্রার্থী? বর্ধমান দুর্গাপুরের প্রার্থী। সেই দিলীপ ঘোষ আছেন দিলীপেই। গতকাল থেকে প্রচার শুরু করেছেন, গতকাল সেরকম কিছু হয়নি। আজকে মুখ্যমন্ত্রী নিয়ে যে মন্তব্য করলেন তাতে তীব্র বিতর্ক দানা বাঁধল, ব্যাপক আক্রমণ তৃণমূলের, এবং কমিশনের কাছে নালিশ জানালো তৃণমূল। কিন্তু দিলীপ ঘোষেই অনড় দিলীপ ঘোষ যা বলেছেন ঠিকই বলেছেন। দেখুন। দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপির প্রার্থী। ভোটের প্রচারে নেমেই আবারও নিজের ফর্মে ফের এমন মন্তব্য করলেন, জানিয়ে জোর বিতর্ক। এবার দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল নেত্রী, যার প্রতিবাদে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। ছি দিলীপ ঘোষ, ছি। এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই কুৎসিত কথাবার্তা মানায়। দিলীপ ঘোষ, আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। যারা দলবদলু বিজেপি, তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। कहीं पे निगाहें, कहीं पे निशाना। दिलीप घोष और भाजपा की मानसिकता रोज रोज उजागर हो रही है कि किस प्रकार से यह नारी शक्ति का अपमान करते हैं। दिलीप घोष के बारे में तो पहले भी पता है कि दुर्गा माँ का अपमान किया था, पूछा था कि उनका माँ बाप कौन है, मालूम नहीं। अब दीदी के बारे में इस तरीके से बात कर रहा है। तो यह मानसिकता जमींदार वालों, जो भारतीय जनता पार्टी की है, जो समझते हैं कि यही है, कोई दूसरा नहीं है। इनको कभी भी नारी को लेकर के इनके मन में सम्मान नहीं रहा। আমি ব্যক্তিগত আক্রমণ করিনি, আমি প্রশ্ন করেছি আক্রমণ কোথায় করলাম। দিলীপ ঘোষকে কোন পিছনে দেখেছেন? দিলীপ ঘোষের দম আছে এইসব মিথ্যাবাদীদের প্রশ্ন করার। আর যারা চামচা করে চটি পাটে চাটে, তারা যেমন দিলীপ ঘোষের কথা নিয়ে কোনো কথা না বলে। দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনেও নালিশ করেছে তৃণমূল। এ নিয়ে পূর্ব বর্ধমানের জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। এর আগে মা দুর্গার পিতৃ পরিচয় সে বিষয়ে জিজ্ঞাসা করেছেন দিলীপ বাবু। এবারে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে ভাষা ব্যবহার করেছেন, আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা ইলেকশন কমিশন, তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি। ইলেকশন কমিশনে তারা যেতেই পারেন, ইলেকশন কমিশন আমাকে জিজ্ঞেস করে তার উত্তর দেবো। আমার মনে হয় কথাটাকে ওইভাবে বলেননি। আমি যতদূর শুনেছি উনি বলেছেন যে উনি বলেন কখনো বাংলার মেয়ে, কখনো বলে গোয়ার মেয়ে। স্বাভাবিকভাবে এই ধরনের, আমি যদি বারবার আমার স্ট্যান্ড চেঞ্জ করি, আপনি বাংলার মেয়ে থাকুন না কেন, আপনি বাংলার মেয়ে হলে পরে যে ভারতবর্ষের মেয়ে হতে পারবেন না এরকম তো নয়। কিন্তু সব জায়গায় গিয়ে বলা, বাংলায় গিয়ে বলা আমি বাংলার মেয়ে, গোয়ায় গিয়ে বলে আমি গোয়ার মেয়ে, আমার মনে হয় এই ধরনের স্ট্যান্ড চেঞ্জ করা উচিত। এর আগেও দিলীপ ঘোষের নানা মন্তব্যে বিতর্ক হয়েছে। কখনো তিনি নিশানা করেছেন মহুয়াকে। যার বিরুদ্ধে কমপ্লেন তিনি কি নিজেকে দ্রৌপদী ভাবছেন নাকি বৃহন্নলা ভাবছেন? কখনো আবার কুর্মী আন্দোলন নিয়ে সুর চড়িয়েছেন। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমি, দিলীপ ঘোষের পেছনে যেন লাগতে না আসে। এভাবেই বারবার দিলীপ ঘোষের কথায় তৈরি হয়েছে বিতর্ক। তবু দিলীপ আছেন দিলীপেই। ফের তার মন্তব্যে নতুন করে বিতর্ক। নিউজ 18 বাংলা। জনতার দরবার, আমি অ্যাঙ্কার, কিন্তু প্রথম প্রশ্ন জনতার থেকে। কারো প্রশ্ন রয়েছে জনতার থেকে? এই দিলীপ ঘোষ আছেন দিলীপেই, কার উদ্দেশ্যে প্রশ্ন? আমার প্রশ্ন বিজেপির পক্ষে। আচ্ছা, 21শে বারমুডা, এবার বাবা, দিলীপ বাবুর মন্তব্য কি বিজেপির ক্ষতি হচ্ছে? রাজশ্রী।
বর্ধমান দুর্গাপুর বলছে হাউস দ্য জোশ দিলীপ ঘোষ। এটা তো বিজেপি কর্মীরা বলছেন। না, একদম বলছে। এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রার্থীটাকে কীর্তি আজাদ, কীর্তি আজাদের বাবাকে ভাগবত আজাদ। তার বিরুদ্ধে অভিযোগ কি ছিল? বাঙালি মেয়েকে ধর্ষণ এবং খুন, যার জন্য বিহারে 50,000 বাঙালিকে ঘর ছাড়া হতে হয়। তারা আজকে বলছে বাঙালির কথা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক না তাহলে পরে যে তিনি বাস্তবিক তিনি কোথাকার। কিন্তু এই কথা কি সমর্থন করছো? আমরা দিলীপ ঘোষের কথাকে সমর্থন করছো? যদি এই কথা বলেন যে উনি মণিপুরের, উনি কখনো গোয়ার, উনি কখনো ত্রিপুরার, উনি কোথাও মেঘালয়তে গিয়ে বলছেন কাকু, কোথাও গিয়ে বলছেন জেঠু, জনতা প্রশ্ন করছে বাবা তুলে কথা বলা। না, তাহলে প্রশ্নটা বাবা তুলে কথা বলা তো নয়, উনি কোথাকার, উনি ডমিসাইলটা কোথায়, প্রশ্নটা তো এটাই। কখনো মণিপুরের মেয়ে, কখনো গোয়ার মেয়ে, কখনো বাংলার মেয়ে, উনি তো বাঙালি। তার মানে বিজেপি এখন যে অবস্থায় পড়েছে এসেছে, প্রদীপ্ত মুখোপাধ্যায় আমার সঙ্গে নতুন জয়েন করেছেন, তৃণমূল মুখপাত্র, প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বিজেপি। বিজেপির প্রচ্ছন্ন সমর্থন নয়, একদম প্রত্যক্ষ সমর্থন। যত বেশি বিজেপি মুখ খুলবে তত বেশি পরিষ্কার হয়ে যাবে যে সাধারণ মানুষের কথা এরা বলে না, এরা শুধুমাত্র পার্টির কথা বলে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, একদিকে একজন নারী নির্যাতিতা হয়েছেন বলে তাকে প্রধানমন্ত্রী ফোন করে বলছেন শক্তি স্বরূপা, আর এখানে বিজেপির নেতারা বসে কথা বলছে যে প্রমাণ করুক। তার মানে বোঝা যাচ্ছে যে এরা বিলকিস বানোর বাড়িতে যখন ওই মালা পরাতে যায়, বিরুদ্ধে যারা কেস হয়েছে তাদেরকে ছাড়া দেওয়া হয়, ছেড়ে দেওয়ার পরে যাদের মালা পরাতে যায় বিলকিস বানোর বাড়িতে ফোন যায় না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম মন্তব্য, আমি তো সেটাই বলছি যে একদিকে শক্তি স্বরূপা বলছেন, রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলে ফোন করছেন, আর একদিকে একজন মহিলা সম্পর্কে এরকম কথা বলছেন। দ্বিচারিতার প্রশ্ন করবে তৃণমূল, যারা হাঁসখালিতে তৃণমূলের নেতার ধর্ষণের পরে যে মেয়েটা প্রেগনেন্ট ছিল, মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল, এই কথা বলতে চাইছে। যেখানে দাঁড়িয়ে পার্ক স্ট্রিট ছোট্ট ঘটনা, কোনো ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গে সাজানো ঘটনা, যেখানে ভবিষ্যৎবাণী করে দেন তৃণমূলের নেতারা। জনতার প্রশ্ন নেব, আবার জনতার প্রশ্ন বলে দিই এখানে যে তৃণমূল যদি দোষ করে থাকে সেই দোষ মানুষ বিচার করে নেবে, কিন্তু একটা দোষ ঢাকতে গিয়ে আমরা কিন্তু ক্ষমা চাই, আমরা শোধরাই, কিন্তু আজকে যে ভাষ্য এইখানে রাজস্বী দিচ্ছে সেই ভাষ্যে প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি অ্যাকচুয়ালি মনুবাদের দল, বিজেপি অ্যাকচুয়ালি নারী সম্মান করতে জানে না। যে কথা হয়েছে অখিলগিরির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সাংবাদিক হিসেবে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন। প্লিজ, ঝগড়া নয়, নেতাদের ঝগড়া এখানে বেশি নয়। জনতার প্রশ্ন আছে আর এই নিয়ে, প্লিজ কার উদ্দেশ্যে প্রশ্ন? আমি প্রশ্ন করতে চাই বিজেপিকে। আপনাদের সন্দেশখালীতে, হ্যাঁ বলুন, সন্দেশখালী নিয়ে আপনাদের এত সরব, আপনাদের দল কি আদৌ মহিলাদের সম্মান দিতে জানে? ওকে, মহিলাদের সম্মান, এই যে তৃণমূল বারবার বলছে নারী নির্যাতন, নারীদের সম্মান দেওয়া হচ্ছে না, কোন সম্মানের কথা বলছেন? এই যে কিছুক্ষণ আগে প্রদীপ্ত যেটা বললেন, ভারতবর্ষে বহুদিন ধরে দাবি ছিল ভারতবর্ষের সংসদে অ্যাপ্ট নাম্বার অফ মহিলা রিপ্রেজেন্টেশন থাকার। আজ 75 বছর পরে 33% মহিলা সংরক্ষণ করা, সেটাকে পর্যন্ত এরাও করলো। সেন্সাস করতে পারছে না যে সরকার, এই সরকার এতগুলো বছর ধরে বাকি সরকারগুলো করলো না কেন? ইউপিএ তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। আমি দেবাশিসদার কাছে যাব 30 সেকেন্ডের জন্য। ওকে, দেবাশিসদার কাছে যাব 30 সেকেন্ডের জন্য। সেটা হচ্ছে যে এই যে বিজেপির এই মন্তব্য, দিলীপের এই মন্তব্য, তাতে কি তৃণমূলেরই লাভ হবে? এটা রাজনীতির ক্ষতি হবে। কোন দলের লাভ হবে, কোন দলের ক্ষতি হবে, এটা খুব সাময়িক চর্চা। কিন্তু যে কোনো রাজ্যে বা দেশে যখন নির্বাচন এসছে, তখন নির্বাচনে যে বিষয়গুলো হওয়া উচিত সেটা হচ্ছে যে ছেলে মেয়ে পড়াশুনো করছে, সে পড়াশুনো করে পাশ করে বেরোনোর পর তার চাকরির বাজারটা আছে কিনা। ওকে, আলোচনা তর্ক বিতর্ক হবে যে কলকারখানায় যে শ্রমিক কাজ করছে সেটা ন্যায্য মজুরি পাচ্ছে কিনা, কৃষক তার ফসলের দাম পাচ্ছে কিনা। ওকে, কিন্তু রাজনীতির আলোচনার বিষয়বস্তু 2014 পরবর্তী সালে আমার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং এই রাজ্যে পরিবর্তন পরবর্তী পর্যায়ে সমস্ত আলোচনাগুলো কিন্তু মানুষের জীবন জীবিকা লড়াইয়ের জায়গা থেকে সরে গিয়ে জাতপাত, মহিলা নির্যাতন নিয়ে আজকে আমরা তর্ক বিতর্ক আলোচনা করছি। এখানে পশ্চিমবঙ্গে গত 1 দশকে মহিলা নির্যাতনের যে রেকর্ড তৈরি হয়েছে, আমি কোনো রকমভাবে দল বলছি না, পশ্চিমবঙ্গ বলছি, আবার পাশাপাশি
বেশ। 2014 সালে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ আসবার পর সারা ভারতবর্ষ জুড়ে আপনি বলছেন সুপ্রিম আলোচনা হওয়া কোর্টকে দরকার intervene করতে মানুষের হচ্ছে। সমস্যা নিয়ে, না, কিন্তু মানুষের সমস্যার থেকেও নেই, বেশি আমরা তো- ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে। শুধু আমি আসবো ব্যক্তিগত দেবাশিস দাস, আক্রমণ না। সুমনদাও আছেন বারে এবং বারে এই তার সঙ্গে জায়গাটায় সঙ্গে রাজনীতির মূল আরো লড়াইটা বিষয় রয়েছে, আরো বিষয় আসার রয়েছে। দরকার দিলীপ আছেন, রয়েছে। দিলীপে এই নিয়ে তো থাকবোই। তার সঙ্গে সঙ্গে মহুয়া মৈত্র, যার বিরুদ্ধে সিবিআই গত কয়েকদিন আগে বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল সিবিআই অফিসারেরা করিমপুরের বাড়িতে, সেই সব নিয়েও আলোচনা করব। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, কোথাও থাকবেন না, থাকুন জনতার দরবার। পূর্ব বর্ধমানের জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন, নাকি তৃণমূলের এই যে ছি ছি বলা হলো তাতেই মানুষের মধ্যে একটা আবেগ দেখা দেবে? সম্পর্কে এরকম মন্তব্য করাটা খুবই দুঃখজনক। কোনো মহিলা, একজন দর্শক যে প্রশ্নটা করেছিলেন, কোনো মহিলা সম্পর্কে তিনি যে পদে থাকুন, যাই করুন, তার পিতৃপরিচয় বা মাতৃপরিচয়টা প্রশ্ন করাটা মহিলা অত্যন্ত সম্পর্কে অন্যায়। এটা প্রথমত আমাদের সমাজে একটা ব্যাধি, এটাকে প্রথম নিন্দা করতে হবে। নাও কামিং ব্যাক টু দিলীপ ঘোষ, এটা কোনো সন্দেহ রাখার কথা নয় যে দিলীপ ঘোষ বাংলা বিজেপির সবচেয়ে জনপ্রিয় নেতা। রাজ্য সভাপতি হিসেবে তিনি দলকে 3 থেকে 77-এ নিয়ে এসছেন, দলকে 18 জন সাংসদ এনে দিয়েছেন। কিন্তু এটাও বোধহয় ভাবার সময় হয়ে এসছে যে দিলীপ ঘোষ, আগে উনি মর্নিং ওয়াকে বেরিয়ে বিভিন্ন মন্তব্য করতেন, এখন উনি মানে নির্বাচনী প্রচারে গিয়ে মন্তব্য করছেন। বিশেষ করে বিজেপি যেখানে রাজ্যে মহিলা ভোটকে টার্গেট করছে, সেখানে এই ভোট সত্যি সত্যি তৃণমূলের সুবিধে করে দিল কিনা এবং বিজেপিকে কতটা অস্বস্তিতে ফেলল, আমার মনে হয় বিজেপির নিজের এটা ভাবা উচিত। এর আগে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে একাধিক সময় বিভিন্ন বিষয়ে করেছে সুমনদা, কিন্তু এখানে শুনলেন সুকান্ত মজুমদার সাফাই দেওয়ার চেষ্টা করলেন, রাজর্ষি একেবারে বলা যায় সমর্থনই করলেন। তার মানে দিলীপ ঘোষকে নিয়ে এ রাজ্যের বিজেপি নেতৃত্বের এই ভাষা নিয়ে কোনো বিতর্ক নেই। আমি কোনো ব্যক্তিগত বিষয়ে ঢুকতে চাইবো না, কিন্তু যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে কীর্তি আজাদের বাবা কি দোষ করেছিলেন, যদি দোষ করে থাকে সেটা নিয়ে বলা হচ্ছে। তার আগে আমি খুব বিনীতভাবে মনে করিয়ে দেবো, কীর্তি আজাদ 1990 থেকে 2019 সাল অবধি বিজেপি করতেন। একদম এই 30 বছর বিজেপির এটা মনে পড়েনি যে কীর্তি আজাদের বাবার এই বিরুদ্ধে অভিযোগগুলো আছে। অভিষেক এখানেই হচ্ছে একটা প্রশ্ন, যে কীর্তি আজাদকে বাবাকে আক্রমণ করা হবে, তৃণমূলের পক্ষ থেকে আবার বিজেপির কোনো নেতাকে আক্রমণ করা হবে, তারা আবার বিজেপিতে ছিলেন, কেউ আবার তৃণমূলেও ছিলেন। এই আক্রমণ আবার যখন ছেড়ে যাবে তখন আমি আবার রিপিট করছি, যদি ইভেন বিজেপির কোনো নেতাকেও তৃণমূলের কোনো মুখপাত্র তার পিতৃপরিচয় তুলে আক্রমণ করে থাকেন, আমি ডিটেলসে যাচ্ছি না, সেটাও খুব অন্যায় কাজ। অভিষেক, ওদের ছিল অনুব্রত, এদের আছেন দিলীপ ঘোষ। মুখের ভাষায় সবাই সমান, হয়তো এটা সঙ্গদোষ। সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে এই হাততালিটা। যখন অনুব্রত বলে যে পুলিশের মাথায় বোম মারো, তখন দুরন্ত হাততালি পড়ে। সমস্যা হচ্ছে সেই হাততালিটা যে আজকে যখন এই বক্তব্যটা উনি করছেন, উনি কিন্তু বাথরুম থেকে করেননি, উনি জনসমক্ষে করেছেন। জনসমক্ষে শুধু না, তারপরে আবার জনসমক্ষে বলেছেন আমি যা বলেছি ঠিক বলেছি। কোনো একটা জনের একটা মেরুদণ্ড, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপছন্দ করতে পারি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন করাটা আমার শালীনতা বিরোধী। হ্যাভিং সেড দ্যাট, আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্যটা ভুলে যাইনি, উনি রাহুল গান্ধীকে নিয়ে কি বলেছেন। এবার সমস্যাটা কোথায় বলো তো? অনেকগুলো বক্তব্য এলো, এটা তো অস্বীকার করার জায়গা নেই। ঠিক যেখানে সুমনদা শেষ করলো, দিলীপ ঘোষ গরুর দুধে সোনা খুঁজে পান, দিলীপ ঘোষ বুদ্ধিজীবীদের রগড়াতে পারেন, কিন্তু দিলীপ ঘোষ সিআইএসএফ সিআরপিএফ পরিবেষ্টিত হয়ে নেতা হননি। দিলীপ ঘোষ নিজের যোগ্যতায় নেতা হয়েছে। এবার সেই নেতা হওয়ার পরে ওনার অবস্থাটা যদি এখন মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার মতো হয়ে যায়, যে 5 বার আইপিএল দেওয়ার পর এই বাউন্ডারি লাইনে গিয়ে ফিল্ডিং কাট। দিলীপ ঘোষ ছাড়লাম, বিজেপির কি, বিজেপির অবস্থান কি? বিজেপির অবস্থানটা হচ্ছে কি খুব গোলমেলে। কিরকম গোলমেলে আমি তোমায় বলি, এই যে মানে যে কথা খুব সংক্ষেপে জানবো, একটা লাইনে শেষ করছি। সুমনদা একটু কথা বললো, আমি হাঁসখালি বলতে পারি, তাহলে হাতরাসটা ভুলে যেতে পারবো না। আবার হাতরাসটা মাথায় রাখার সঙ্গে সঙ্গে আমায় কিন্তু এটাও মাথায় রাখতে হবে, আনফরচুনেটলি আমার সেই বেটি বাঁচাওয়ের স্লোগান দেওয়া মানুষগুলো আমার
কুস্তিগিরদের দিনের পর দিন একদম রাস্তায় শুয়ে রাজস্বীর কাছে 30 সেকেন্ড দিয়ে আমি অন্য প্রসঙ্গে ঢুকবো। আমরা রাহুল গান্ধীর আলু থেকে সোনা বেরোনো সেটাও ভুলে যাচ্ছি। আমরা মণিশঙ্কর আইয়ার নামের কংগ্রেসের নেতা যিনি পাকিস্তানের আচ্ছা, মাটিতে আলু দাঁড়িয়ে- থেকে সোনা হলে আমি তো আমার just আপনার সঙ্গে একটাই- কথা বলিনি। একটাই বক্তব্য। আমি তো বিরক্ত করিনি। তুমি তোমার সময় বলেনি আমি তো বলিনি। তোমার সঙ্গে সময় বলেনি কিন্তু। আমি নিকাঞ্চনের রাজস্বী অভিযোগ তোমার করলাম সময় কেন? বলেনি প্লিজ। চোখের মুখে নোট বলো 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 তুমি বলো তোমার বক্তব্যটা রাখো তোমার বক্তব্যটা রাখো। অভিযোগ এই কংগ্রেস 21-এর বাই ইলেকশনে ভবানীপুরে, কারণ এই রাজ্যে যে সরকার ধর্ষণের রেড কার্ড ফিক্স করে দেয় সেই সরকারের সমর্থনকারী ধর্ষণের হচ্ছে রেড কংগ্রেস। কার্ড Okay. যারা নিয়ে কথা বলছে তারা ভারতে ধর্ষণের রেকর্ডটা জানে না। মমতা ঠিক আছে, বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ মমতা তার নাম জানে বন্দ্যোপাধ্যায় না। থেকে অভিযোগের আঙুল উঠছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় 31শে মার্চ তিনি প্রথম সভা করছেন কৃষ্ণনগর। ভোট প্রচার শুরু। কার কেন্দ্র? মহুয়া মৈত্র। যে মহুয়া মৈত্রকে বলা যায় মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই এখন উঠে পড়ে লেগেছে, কারণ ঘুষের বদলে প্রশ্ন মামলায় এবং মহুয়া মৈত্রর বাড়িতে পর্যন্ত, করিমপুরের বাড়িতে পর্যন্ত সিবিআই গিয়েছিল। অর্থাৎ মহুয়ার সঙ্গে অন্যায় হচ্ছে, এটা তৃণমূলের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই শুরু করছেন অভিযান। লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতে এবার ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রচার শুরু। আগামী 31শে মার্চ কৃষ্ণনগরের ধুবুলিয়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর লোকসভা ভোটে বিজেপি অস্ত্র করছে সন্দেশখালী। সন্দেশখালীর ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এই সিবিআইয়ের বিরুদ্ধেই পাল্টা সুর চড়াবে তৃণমূল। আগামী রবিবার কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়াতে তিনি বেছে নিয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রটি। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস যে লোকসভায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে, অন্তত সেরকমটাই ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের শুরু থেকে। তার কারণ 31শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই তার লোকসভা নির্বাচনী প্রচার শুরু করছেন। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। 19-এর ভোটে তিনি এই কেন্দ্র থেকেই সাংসদ হন। কয়েক মাস আগে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তার বিরুদ্ধে তদন্তও করছে সিবিআই। গত শনিবার তার কলকাতার বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। লোকসভা ভোটের মুখে প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির এভাবে হানা দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে মহুয়ার কেন্দ্র কৃষ্ণনগরে গিয়ে বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যাবেন মমতা। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করে। এরপর গত সপ্তাহে গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কেজরিওয়ালের গ্রেফতারের পর থেকেই বিরোধী জোট ইন্ডিয়া এক কাট্টা। সবাই একসুরে আক্রমণ করেছেন মোদী সরকারকে। এরই মাঝে মহুয়া মৈত্রর বাড়ি, অফিসে সিবিআই হানা। তাই কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে মমতা সুর চড়াবেন বলেই পর্যবেক্ষকদের মত। অনেকেরই ধারণা কৃষ্ণনগরের সভা থেকে সিএএ বিরোধিতাতেও ফের সরব হবেন মমতা। কারণ কৃষ্ণনগরে মতুয়া ভোট ফ্যাক্টর। সিএএ চালু করে মতুয়াদের মন জয়ের চেষ্টা করছে বিজেপি। বিজেপির এই সিএএ অস্ত্রকে ভোতা করতেই সরব হবেন মমতা। মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগর রাজবাড়ির সদস্যকে প্রার্থী করেছে বিজেপি। বিজেপির প্রার্থী তালিকায় তার নাম লেখা হয়েছে রাজমাতা অমৃতা রায়। এ নিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল। তারা বলছে, এখন আবার রাজমাতা কি? এসব আসলে বিজেপির জমিদারি স্টাইল। তাই বেছে বেছে এরকম একজনকে প্রার্থী করা হয়েছে। এ নিয়েও তৃণমূল নেত্রী আগামী রবিবার সুর চড়াতে পারেন বলে অনেকের ধারণা। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এর লড়াই আমি চালিয়ে যাব, এর লড়াই থেকে আমি সরছি না। এর আগে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বলেছেন যে সিবিআই কোনো তদন্ত করবে না, দুর্নীতি হবে, অনৈতিক কাজ হবে, বেআইনি কাজ হবে, সিবিআই তদন্ত করবে না। প্রদীপ্ত, 10 বছর, 10টা বছর কম নয়,
10 বছরে কত পথ পেরিয়ে গেল, কটা রাজনৈতিক নেতৃত্ব শাস্তি পেল। আর সব থেকে বড় কথা, আমি একটা কথা উদাহরণ দিই, সংসদের লগইন পাসওয়ার্ড অন্য একজনকে দেওয়া সেটা কি অপরাধ নয় মনে করছো? যদি এটা হয়ে থাকে অপরাধ, 100 বার বলেছি, যদি এটা হয়ে থাকে সেটা অপরাধ, কিন্তু তার জন্য যে আইন, সেই আইনের পরবর্তীকালীন পদক্ষেপ, সেটা নিশ্চয়ই তোমরা কেউ ভুলে যাওনি যে সেখানে কি আইনের বলে কি করা হয়েছিল। সব থেকে বড় কথা বলো তো, মানুষের কথা বলছিল না, দেবাশিস বাবুও বললেন মানুষের কথা। আজকে সারদার কেসটা কতদিন ধরে চলছে? 14 সাল থেকে চলছে, সিবিআই এর হাতে রয়েছে, টাকা সম্পত্তি ক্রোক করা হয়েছে, এতগুলো মানুষের ভ্যালিড ডকুমেন্ট আছে, যারা সিএ এর জন্য ভ্যালিড ডকুমেন্ট দেখতে চায়, সেই ভ্যালিড ডকুমেন্ট দিয়ে সেই টাকাগুলো ক্রোক করেছিল, সেই টাকাগুলো ফেরত দিতে পারতো। সুদখোর সরকার, ইন্টারেস্ট গুলো খাচ্ছে ব্যাংকে টাকা রেখে। কি মহুয়া মৈত্রর বিষয়টা অনেকটা আলাদা নয়? আমি আসবো, আমি তো প্রশ্ন করে যাচ্ছি, আমি জনতার কাছ থেকে প্রশ্ন নেব। কার প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে, প্লিজ, কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন টিএমসি কে। ওকে। দোষ করলে সিবিআইডি তো ধরবে, তো সেইটাকে পলিটিক্যালি দেখা হচ্ছে কেন? 100% কারেক্ট, দোষ করলে সিবিআই ধরবে। আমার কথাটা তুমি বোধহয় শুনতে ভুল করেছো। আমি বলেছি শাস্তিটা কোথায় আর মানুষের টাকা ফেরত দেওয়া কোথায়। 10 বছর হয়ে গেল যে সম্পত্তি ক্রোক করা হয়েছে, সেই সম্পত্তির যে ইন্টারেস্ট গুলোও তো হয়, সেগুলোও তো মানুষের হাতে ফেরত দেওয়া যেতে পারতো। আবার মুশকিল যেটা হচ্ছে, ইডি সিবিআই কে ব্যবহার করার জন্য যে সমস্যা, রাত্রির বেলায় পাল্টে দেওয়া হচ্ছে ইডি সিবিআই এর রেশন বন্টন দুর্নীতির সঙ্গে মহুয়া মৈত্রটাও মিলে যাচ্ছে। কনভিকশন কোথায়, সেটাই বারবার তৃণমূল প্রশ্ন করে। মহুয়ার প্রসঙ্গে আসার আগে শুধু আমি একটা কথা বলতে চাই, নিশ্চয়ই দর্শকদের মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা সকলে বেশি করে সিগারেট খান, সেই এক্সট্রা টাকাটা দিয়ে আমরা সারদার টাকাটা ফেরত দেব। আমি জানি না যারা সিগারেট খান তারা হয়তো নিশ্চয়ই অনেক বেশি সিগারেট খাওয়া বাড়িয়ে দিয়েছিলেন, তবে সারদার টাকা কেউ পেয়েছে কিনা। মহল সেনের নেতৃত্বে টাকা ফেরত দেওয়া হয়েছিল, তবে সিবিআই এর হাতে আছে, সেটা বন্ধ করা হয়েছে। মহুয়া মৈত্র প্রসঙ্গ বড় ইন্টারেস্টিং। মহুয়া মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায় ধুবুলিয়াতে সভা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি ধুবুলিয়ার সভা থেকে বলবেন যে 250 বছরের প্রাচীন কৃষ্ণনগরের সাং প্রথা, যেখানে বুড়ি মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় বিসর্জনে, তাকে বন্ধ করে দেবার যে প্রচেষ্টা মহুয়া মৈত্র করেছেন, তার জন্য ক্ষমা চাইবেন? মহুয়াতেই আসছি, সেই সংসদের বিষয় বলছি। মমতা কি এর জন্য ক্ষমা চাইবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি মহুয়া মৈত্রের মা কালীর বিরুদ্ধে অপশব্দের জন্য যে মহুয়া মৈত্র বলেছিলেন তার ক্ষমা চাইবেন? মহুয়া মৈত্রের দীর্ঘদিনের দাবি ছিল ধুবুলিয়াতে ফ্লাইওভার করবেন, পাতকুল্লাতে ফ্লাইওভার। সেই ফ্লাইওভার যে হয়নি আজ অব্দি। 5 কোটি টাকা সংসদ তহবিল থেকে একটা শ্মশান, একটা শ্মশান আর একটা শৌচালয় তৈরি হয়েছে সংসদের তহবিল থেকে, তার জন্য ক্ষমা চাইবেন? কৃষ্ণনগরের জল জীবন আমি দুটো বিষয় দেখছি। পুরোটাই উন্নয়ন হলো। কোন বিদ্যাধরী, পাগলাচণ্ডী, মহুয়া মৈত্রর বিরুদ্ধে উন্নয়ন কি হয়েছে না হচ্ছে সেই প্রশ্ন তুলছেন, কিন্তু মহুয়া মৈত্র যে লগইন পাসওয়ার্ড দিয়েছেন সেই প্রশ্ন তোলা হচ্ছে না বিজেপির পক্ষ থেকে এখন। আবার তৃণমূল বলছে সারদা নারদার সঙ্গে কনভিকশন নেই, আর এখানে একই রকম লগইন পাসওয়ার্ড তোলা হচ্ছে। আমার বলার কথা তো, যেদিনকে মহুয়া মৈত্রর সাসপেনশন এবং বহিষ্কার নিয়ে আলোচনা হয়েছিল, সেদিনকে পার্লামেন্টে দাঁড়িয়ে জেডিউর একজন এমপি, আমি সেটাই চেক করে নিলাম, রেকর্ডেড আছে, গিরিধারী যাদব বলেছিলেন যে আমি সারা জীবনে, উনি 2 টার্মের এমপি, মহুয়াতে একটা, আমি সারা জীবনে কোনোদিন নিজের লগ ইন পাসওয়ার্ড নিজে করিনি, অন্য লোককে দেওয়া আছে, উনি সেই করে। ওম বিড়লা শুনে চমকে গেছিলেন। তখন বলা হয়েছিল যে পার্লামেন্টের কোন কোন এমপি নিজেরা লগ ইন পাসওয়ার্ড ব্যবহার করে সেটা দেখা যায়। দেখুন, বলেছিলেন আমার পিএ কে দেওয়া আছে। একদম দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে রাজনীতি করছেন এবং তৃণমূল এটা জানে যে অরবিন্দ কেজরিওয়ালের পর বিজেপির পরবর্তী প্ল্যান মহুয়া মৈত্রকে গ্রেফতার করা। সেটা আন্দাজ করেই মহুয়া মৈত্রর জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচারটা শুরু করতে চাইছেন, সেটা বেসিক্যালি ভিকটিম কার্ড খেলা। সেটা তৃণমূল তার মতো করে সাজাবে। জবাব একদম 10 সেকেন্ড। যার কথা বললেন তার কাছে পিএর কাছে লগইন আইডি পাসওয়ার্ড দেওয়া ছিল, সেটাও থাকতে পারে না। থাকতে পারে না, ঠিক আছে। ঠিক এই কারণে আইনের কথাটা বলেছিলাম, এবং কিন্তু মহুয়া মৈত্রের একই সময় একই দিনে প্রশ্ন হচ্ছে। ওকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একই লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে, কোনোটা একদিন ব্যাঙ্গালোর, একবার একই সঙ্গে আমেরিকা, একই সঙ্গে দিল্লি, একই সঙ্গে হতে পারে না। এটা কি প্রতিহিংসা পরায়ণতা? এটাও কথা, এই জিনিসটা এখনো সাবজুডিস আছে, কিন্তু যে বক্তব্যটা হাইকোর্টেও একটা অবজারভেশন এসেছে যে একজন
সিটিং এমপি, সেই এমপি যখন প্রচারে যাবে তার জন্য লেভেল প্লেইং ফিল্ডটা দিতে হবে। এটা আমি কেন উল্লেখ করলাম, কারণ ভারতবর্ষের আইনে 3টে খুব ইম্পর্টেন্ট ক্লজ আছে। না, আইন সবার জন্য সমান, সেটা অজিত পাওয়ার হোক কি মহুয়া মৈত্র, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহটা হচ্ছে যে তোমাকে কাকে গ্রেফতার করতে হয়, কখন করতে হয়। যদি সে পালিয়ে যেতে পারে, যদি সে তথ্য প্রমাণ লোপাট করতে পারে, তিনি তো প্রার্থী হয়েছেন। তিন যদি সে কোনো সাক্ষ্যকে ভয় দেখাতে পারে। যে সাংসদ বা যে সংসদীয় প্রার্থী, তার পুরো ভিজিলেন্সটা করে ইলেকশন কমিশন, তাকে একটা যুক্তিও হয় না। আমি আবার বলছি, আইন সবার জন্য সমান, ঠিক, কিন্তু মানে এটাকে তুমি সময় বুঝে একটা কেজরিওয়ালের মতো বিষয় দেখছো দেবাশিস দা? এটা আসলে বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে এবং বাড়তি প্রচারের সুযোগ করে দিচ্ছে মহুয়া মৈত্রকে। তার কারণ এখানে দুটো মাত্র জায়গায় আমি বলবো, আমি প্রদীপ্তর কথার সাথে একটা জায়গায় সহমত। গত 1 দশকে আমাদের রাজ্যে দুর্নীতি হয়নি এরকম ক্ষেত্র খুঁজে বের করা খুব কঠিন। ওকে, এবং প্রতিটি ক্ষেত্রেই কোর্টে যাওয়া হয়েছে এবং বিস্ময়কর ব্যাপার, তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজ্য সরকার, মহুয়াকে বেশি আমি রিলেট হচ্ছে কেন? না, রিলেট করছি একটু তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে দুর্নীতি যাতে তদন্ত না হয় তার জন্য ভারত সেরা লয়ারকে তৃণমূল কংগ্রেস নিয়োগ করছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করছে দুর্নীতিকে মোকাবিলা করার জন্য। এটা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা 10 বছর। আরেকটু তাড়াতাড়ি। আর সিবিআই ইডি তদন্ত গত 10 বছরে সমস্ত ক্ষেত্রে চলছে। প্রশ্ন উঠছে এর মধ্যে কোনো রাজনৈতিক বোঝাপড়া কাজ করছে কিনা। রাজনৈতিক বোঝাপড়া, আমি 20 সেকেন্ড সময় নেব। 20 সেকেন্ড সময়। একটা মিনিট। এটা আমরা কখনো কেউ বিশ্বাস করতে চাই না যে আমাদের দেশের ইডি এবং সিবিআই দপ্তর এতটা অপদার্থ, 1 দশক ধরে এই রাজ্যে কোনো দুর্নীতির শেষ কোথাও হদিশ করতে পারছে না। কিসের মহুয়া মৈত্র নিয়ে আমরা আলোচনা করি? অভিষেক দা এখন বললেন যে ভয় দেখানোর ব্যাপার আছে কিনা মহুয়া মৈত্রকে অ্যারেস্ট করা যায়। আমি নিজে মহুয়া মৈত্রের নামে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় কমপ্লেন করেছি এবং ইলেকশন কমিশনেও জানিয়েছি। উনার যে অডিও ক্লিপিংটা বেরিয়েছে যেখানে উনি বলছেন প্রয়োজনে নিম পাতা দিয়ে ভোট করাবেন, দেওয়াল দখল করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছে। একটা সময় এই সময় আশঙ্কা হচ্ছে, সুমনদাও যেটা বললেন যে ইমিডিয়েট কেজরিওয়ালের পরে গ্রেফতারির সম্ভাবনা, আশঙ্কা হচ্ছে তৃণমূলের মহুয়া মৈত্রর। আবার একটু দিলীপ ঘোষে আসি, কারণ এই দুর্নীতি নিয়ে আরো একটা প্রসঙ্গ আছে, সে বিষয়ে আসবো। দুর্নীতি তো আলোচনায় আসবেই, কারণ দেবাশিস দা যেটা বললেন, গুণে শেষ করা যাবে না কোন ক্ষেত্রে। দিলীপ ঘোষ খড়গপুরে বিধায়ক ছিলেন, তারপরে তিনি মেদিনীপুরের সাংসদ হলেন, তারপরে তার সাফল্য, সেই সাফল্য ভার্চুয়ালি দেখাবো আপনাদের সামনে। দিলীপ ঘোষের যে সাফল্য, মেদিনীপুরে প্রার্থী করা হলো না, করা হলো দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুরে। এই নিয়ে ক্ষোভ অভিমান দিলীপের বুকেও তো আছে। আর প্রতিবাদী পোস্ট হচ্ছে দীপ্তিমান সেনগুপ্ত, কোচবিহারের বিজেপি নেতা। একটা সময়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারাও দীপ্তিমান সেনগুপ্তকে যথেষ্ট গুরুত্ব দিতেন, তিনি দিলীপ ঘনিষ্ঠ বলেই পরিচিত। একবার দেখাবো। দিলীপ ঘোষ মেদিনীপুরের বিদায়ী সাংসদ। দিলীপ ঘোষ চেয়েছিলেন এবারও মেদিনীপুর থেকে লড়তে, কিন্তু তিনি পেয়েছেন বর্ধমান দুর্গাপুর আসনের টিকিট। এতে বিজেপির অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন মুখপাত্র দীপ্তিমান সেনগুপ্ত। ফেসবুকে তিনি লিখেছেন, এক অবাঙালির ছেড়ে যাওয়া উচ্ছিষ্ট আসনে অবশেষে পশ্চিমবঙ্গের বিজেপির লড়াকু নেতা দিলীপ ঘোষে ঠাঁই হলো। দিলীপ ঘোষ যিনি বিজেপির উত্থানের নায়ককে, তার জন্য একটা স্থায়ী আসন হয় না, তো এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু অর্জুন সিং যিনি কিছুদিন আগে এসে টিকিট পেয়ে জিতে আবার তৃণমূলে চলে গেলেন, সেই অর্জুন সিং এর আসনটা কিন্তু স্থায়ী থাকলো। বিজেপি পুরনোদের গুরুত্ব দিচ্ছে কিনা আমি জানি না, তবে বিজেপি সৎ লোককে গুরুত্ব দিচ্ছে না। কেউ সোশ্যাল মিডিয়ায় কি লিখছে সবাই মনের ইচ্ছা প্রকাশ করছেন, তারা খুশি আছেন হয়তো যে এখানে যেভাবে মানুষের সঙ্গে হয়েছে, যে বঞ্চিত হয়েছে কিন্তু যারা পোস্ট করছে সোশ্যাল মিডিয়া আপনাদেরই দলের লোক, সবার লেখার অধিকার আছে। পোস্টটা ভালো করে দেখুন। এই পোস্ট দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি বিজেপিতে বাঙালি অবাঙালি ভেদ স্পষ্ট? বাঙালি অবাঙালি আর কিছু ভেদ নেই, যারা বাঙালির জন্য লড়াই করেছে তারাই অবাঙালিকে মুখ করেছে, অতএব এই প্রশ্ন নেই। দিলীপ ঘোষ এখানকার বিজেপির কর্মীদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে কাজ করেছে, দাঁড় করেছে, সে লড়তে এসেছে পার্টির নির্দেশ। সেভাবে কোনো পদে না থাকলেও এখনো বঙ্গ বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষই। 2015-এ তাকে রাজ্য বিজেপির সভাপতি করা হয়।
তখন কজনই বা চিনতেন তাকে, আর চিনবেনই বা কি করে? কারণ তার আগে তো তিনি পর্দার আড়ালে থেকে সংগঠনের কাজ করেছেন, RSS এর প্রচারক হিসেবে কাজ করেছেন। সেখান থেকেই এ রাজ্যের গুরু দায়িত্ব। চ্যালেঞ্জ ছিল খুবই কঠিন, কিন্তু দিলীপ ঘোষ বারবার সফল হয়েছেন। রাজ্য বিজেপির সভাপতিকেই বিজেপি দাঁড় করিয়ে দিয়েছিল বিধানসভা ভোটে। 2016 বিধানসভা ভোট, খড়গপুর সদর কেন্দ্র থেকে লড়াই করেন দিলীপ ঘোষ। প্রথমবার ভোটে লড়েই 9 বারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহানপালকে হারিয়ে দেন। এখানেই শেষ নয়, 3 বছর যেতে না যেতেই আবার অগ্নি পরীক্ষা। এবার দিলীপ ঘোষকে লোকসভা ভোটে দাঁড় করায় বিজেপি, সেখানেও জয়ের হাসি দিলীপের। 2019 মেদিনীপুরের সাংসদ হন দিলীপ ঘোষ, হারান তৃণমূলের মানস ভূঁইয়াকে। তাঁর আমলেই এ রাজ্যে বিজেপির সবচেয়ে বেশি শক্তি বৃদ্ধি। 2019 লোকসভা ভোটে বিজেপি 2 থেকে 1 লাফে পৌঁছয় 18-এ। এরপর 21 বিধানসভা ভোটে অনেক দলবদল দেখেছে বঙ্গ রাজনীতি। ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে, ভোটের পর বিজেপি থেকে তৃণমূলে। অনেকেই দলে থেকে কাজ করতে পারছিলেন না, কারণ দলে নাকি দমবন্ধ লাগছিল। দিলীপ ঘোষের কথায় কখনো তেমন কিছু মনে হয়নি। তিনি বরাবর বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন। বিজেপির অনেকেই মনে করেন এটাও দিলীপ ঘোষের থেকে শেখার, কারণ প্রাপ্য কৃতিত্ব না পেয়েও কখনো তিনি দলের বিরুদ্ধে বেসুরো হননি। অক্সিজেনের অভাবে দলবদলের প্রশ্ন তো নেই। সেই দিলীপ ঘোষ এবার চেয়েছিলেন মেদিনীপুর থেকে দাঁড়াতে, কিন্তু দল তা মানেনি। দিলীপ ঘোষকে দাঁড় করিয়েছে বর্ধমান দুর্গাপুর থেকে। এতে হয়তো দিলীপের মনে জমেছে অভিমান, কিন্তু তার চোয়াল চাপা। তিনি জানেন জেতাই হবে সবচেয়ে বড় জবাব, তাই হয়তো আপাতত চুপ দিলীপ। আজকে 5 বছর দিলীপ দা এখানে সংসার করেছেন, তো সেখানে মন খারাপ হবে না, হওয়াটাই তো স্বাভাবিক। নিউজ 18 বাংলা। এই পোস্টেই এখন বিতর্ক দানা বেঁধেছে। আমি রাজর্ষির কাছে আসবো। এত সাফল্য একজন দিলীপ ঘোষ, সুমনদা বললেন সব থেকে জনপ্রিয় বিজেপি নেতা, তাকে নিয়ে এই রকম খেলাধুলা, এটা তুমি বলবে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে, কিন্তু তা সত্ত্বেও কোথাও কি একটা এই গোষ্ঠী ওই গোষ্ঠী দিলীপকে একটু কোণঠাসা করে দেওয়া? বলি, কোনো গোষ্ঠী নেই। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির প্রতিটা কার্যকর্তার আবেগ। 2016 সাল দেখালেন খড়গপুর, 2016 সাল আবেগকে হাতিয়ার করতে পারছো না তো তোমরা। বলছি 2016 সাল এবং আজও এখনো আপনি পূর্ব বর্ধমান যান, আপনি সে বর্ধমান দুর্গাপুরে কার্যকর্তারা গামছা পেতে রাস্তায় ফুটপাতে শুয়ে থাকবে রাত্রিবেলা। এটা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আমার নেতা। দিলীপ ঘোষ যে কোনো ফিল্ডে ফেলে দেবেন, দিলীপ ঘোষ সেখানে 6 মেরে দিয়ে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, তো সব থেকে বড় নেতার তো এটাই তো তার সব থেকে বড় একদম সুমনদা, অধিকার, তার লড়াই সব থেকে বড় নেতা বলছেন। আবেগে লোকে বলবে এরকম কথা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজন হলো কেন? মেদিনীপুরে তো জয়ী কেন্দ্র তার। আমরা তো চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, জয়ী কেন্দ্র তার। মমতা ব্যানার্জি কত ক্ষমতা দেখি। দেখুন, দীপ্তিমান সেনগুপ্ত যিনি বেসিক্যালি ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে এসেছিলেন, ছিটমহল আন্দোলনের অন্যতম নেতা। ফলে উত্তরবঙ্গে বিজেপির প্রাথমিক দিকে সংগঠন তৈরির ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। একসময় অরবিন্দ মেনন পড়ে থাকতেন। তিনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। যদি দিলীপ ঘোষ এতটা গুরুত্বপূর্ণ নেতা হন, তাহলে তার জন্য একটা স্থায়ী আসন থাকবে না, তার নিজের একটা আসন থাকবে না। যে কোনো গুরুত্বপূর্ণ নেতার মানে সে যেই হোক, মানে শুভেন্দু অধিকারীকে যদি আজ বলা হয় নন্দীগ্রামের জায়গায় তুমি যাও গিয়ে ফালাকাটায় লড়ো, তিনি কি লড়তে রাজি হবেন? প্রশ্ন হচ্ছে যে বিজেপির ভেতরে টানাপোড়েন ছিল বলেই তো, দার্জিলিংয়ে রাজু বিস্তানা, হর্ষবর্ধন শৃঙ্খলা নিয়ে টানাপোড়েন ছিল বলেই তো, বা দিলীপ ঘোষকে নিয়ে টানাপোড়েন ছিল বলেই তো এত সেটা সিদ্ধান্ত ঘোষণা করতে এত দেরি হলো। ওকে, আমার মনে হয়, আমি আই এম নট এ গ্রেট ফ্যান অফ দিলীপ ঘোষ পলিটিক্স, কিন্তু তার যে পারফরমেন্স, যদি সেই পারফরমেন্সটাকে মাথায় রাখতে হয়, তাহলে দিলীপ ঘোষকে আটটু প্রাপ্য সম্মান বোধহয় বিজেপির দেওয়া উচিত। কিন্তু প্রদীপ্ত রাজর্ষি যেটা বললেন সেটাও কিন্তু একটা বিষয়। তোমাদের কাছে চ্যালেঞ্জ, কীর্তি আজাদ বাইরে থেকে এসছেন এটা বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বললেন আমাদের সব থেকে বড় নেতা, জনপ্রিয় নেতা, এবং দিলীপ ঘোষ যেখানে দাঁড়াবেন সেখানেই জিতবেন। না, মেনে নিলাম রাজশ্রীর কথা, কিন্তু রাজর্ষি কি এইটা শুভেন্দু অধিকারীকে বোঝাতে পারবে যে বললো সকালবেলা? কোনো গোষ্ঠী নেই, না, কামিনী কাঞ্চন তো তৃণমূল বলে যায়নি।
কামিনী কাঞ্চন তৃণমূল বলে যায়নি, বা বাঁকুড়ার যিনি সাংসদ তিনি যেসব কথা বলছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করছেন, সেটা তো তৃণমূল করে দেয়নি। রুদ্রনীলকে তো গতকালকে রং খেলার দিন রং বাদলানো লোক, সেই রং গিরগিটিকে তো বলতে হয়নি তৃণমূলকে দিয়ে। ফলে মুশকিল হচ্ছে যে এরা রাজনীতি করতে গিয়ে দিলীপ ঘোষকে যে হাতিয়ার করার চেষ্টা করছে, তাদের এখন পাঁচটা কেন্দ্র চলছে আর কি। একদিকে কামিনী কাঞ্চনের কেন্দ্র, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে নিশীথ প্রামাণিকরা। আমি আসছি জনতার প্রশ্ন, তুমি ওই লাইন বলে দিও। কারো প্রশ্ন আছে? হ্যাঁ, কার দিকে প্রশ্ন? আমার প্রশ্ন বিজেপিকে। ওকে। মেদিনীপুর দিলীপ ঘোষের জয়ী কেন্দ্র, মেদিনীপুর থেকে তাকে তুলে নিয়ে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া হলো, তা বিজেপি কি 2টি আসনই হারালো? প্রধানমন্ত্রী যখন 2014 সালে নির্বাচন লড়েছিলেন, তিনি গুজরাটের মানুষ ছিলেন। তিনি বারাণসী উত্তরপ্রদেশ থেকে সে নির্বাচন লড়ে 2টি কেন্দ্রেই তিনি জিতেছিলেন। বিজেপি 2টি কেন্দ্রই জিতবে। শুধু একটা কথা বলে দিয়ে এখানে, যে কথাটা বলা হলো যে তাহলে আসুন না উত্তর কলকাতা করুন না তাপস রায়ের জায়গায়। আমি সেটাই বলছি, বিজেপি তার প্রার্থী কোথা থেকে? তাহলে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন বলছো? আমি চ্যালেঞ্জ করছি তো, পশ্চিম বাংলায় এসে নরেন্দ্র মোদি লড়ুন, উত্তর কলকাতায় আসুন না। সারা জীবন দক্ষিণ কলকাতা, তাহলে সেই চ্যালেঞ্জ পশ্চিম বাংলা লিখ না। তুমি যেরকম বলছো হেরে গেছে, সেই চ্যালেঞ্জটা তো তুমি দিচ্ছ। হেরে গেছে কখনো বলেননি আমি চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি বর্ধমান দুর্গাপুরে। ওকে, এবার আরেকটা বিষয় দেখাবো। দেখুন, আরেকটা বিষয় দেখাবো। 4টে বিধানসভা এলাকা, এই 4টে বিধানসভা এলাকায় 4 জন, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা, তারা এখন জেলে। সেই 4টে বিধানসভা এলাকাতে তৃণমূল যথাসম্ভব লিড নেওয়ার এখন কর্মসূচি নিচ্ছে বিভিন্নভাবে। একটু ভার্চুয়ালি দেখানোর চেষ্টা করব যে কোন 4টে বিধানসভা। বড়োয়া, বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিমে পলাশীপাড়া মানিক ভট্টাচার্য, এবং তার সঙ্গে হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক। এই যে দুর্নীতি, এই দুর্নীতিকে হাতিয়ার করছে বিজেপি, আর নারী নির্যাতনকেও হাতিয়ার করছে বিজেপি। একটু দেখাবো এই যে 4 বিধানসভাকে কিভাবে গুরুত্ব দিতে চায় তৃণমূল। গরু পাচার, কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, একের পর এক দুর্নীতিতে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গ্রেফতার হয়েছেন হেভিওয়েট নেতা মন্ত্রীরা, এখনো জেলে রয়েছেন তৃণমূলের 4 বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি উত্তর 24 পরগনার হাবড়ার বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি আরো 2 তৃণমূল বিধায়ক, নদিয়ার পলাশীপাড়ার মানিক ভট্টাচার্য এবং মুর্শিদাবাদের বড়োয়ার জীবন কৃষ্ণ সাহা, অর্থাৎ 4 বিধায়ক জেলে। তৃণমূল সূত্রে খবর, এর জেরে এই বিধানসভা এলাকাগুলিতে সংগঠন সেরকম জমাট নয়, তাই এই 4 কেন্দ্রে এবার বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। ওটা দল সমস্তভাবে খতিয়ে দেখে যা যা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা দলীয় নেতৃত্ব যথাযথভাবে সেই সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন, এবং যাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে সেই কেন্দ্রগুলি থেকেও তৃণমূল কংগ্রেস কিন্তু লিড পাবে। কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা মেরামত করছে, নেতা কর্মী সংগঠকদের সঙ্গে বসে সেই মেরামতির প্রক্রিয়া চলছে। কয়েকজন বিধায়ককে কাস্টাডিতে রেখে ওরা ভাবছে সেই জায়গাটায় বিজেপি বা বিরোধীরা হয়তো কিছু সুযোগ সুবিধা বাড়তি পাবেন, তারা ভুল করছেন। সেই জায়গাগুলিতেও তৃণমূল কংগ্রেস লিড নেবে এবং জিতবে। 24 লোকসভা ভোটে তৃণমূলের বাড়তি নজর বেহালা পশ্চিম, হাবড়া, পলাশীপাড়া এবং বড়োয়া বিধানসভা কেন্দ্র। এর মধ্যে 19 লোকসভা ভোটে জ্যোতিপ্রিয় মল্লিকের হাবড়া এবং মানিক ভট্টাচার্যের পলাশীপাড়ায় পিছিয়ে ছিল তৃণমূল, লিড পায় বিজেপি। এরপর 21 ভোটে ঘুরে দাঁড়ালেও 24 ফের 4 বিধানসভা কেন্দ্র নিয়ে চিন্তায় তৃণমূল। তাদের লক্ষ্য 24 এই 4 আসনে লিড ধরে রাখা। তৃণমূল সূত্রে খবর, রাজ্য নেতৃত্বকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এই 4 কেন্দ্রে জেলা সভাপতিদের সঙ্গে প্রচার করবেন রাজ্য স্তরের নেতারাও। দুর্নীতিকাণ্ডে যারা গ্রেপ্তার হয়েছেন এক্ষেত্রে দাঁড়িয়ে দায় তাদেরই, দল যে কোনোভাবে তাদের দায় নিজেদের ঘাড়ে রাখবে না তা ইতিমধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে।
তবে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু বিধানসভা কেন্দ্রগুলো থেকেও লিড বজায় রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস, তাই এই সমস্ত জায়গাতে না থাকা বিধায়কদের দায়িত্ব অনেক নেতার ঘাড়ি দিচ্ছে হচ্ছে তৃণমূল। তবে শুধুমাত্র জেলা সংগঠনের ওপর সেই দায়িত্ব থাকছে না, বহু ক্ষেত্রে দাঁড়িয়ে শীর্ষস্তরের নেতারাও এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে যথাযথভাবে নজরদারি চালাবেন, যাতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই বিধানসভা কেন্দ্রগুলোতে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রদীপ্ত, দুর্নীতি ইস্যু, দুর্নীতিকে হাতিয়ার করছে বিজেপি। শুধু তাই নয়, নারী নির্যাতন সন্দেশখালিতে। আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত ফোন করলেন রেখা পাত্রকে, একজন মহিলা প্রতিদ্বন্দ্বী, এবং তিনি ওই প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ। আমি তো ঠিক সেটা দিয়ে শুরু করলাম, যাকে শক্তি স্বরূপা বলে ফোন করছেন সে ন্যায্যতা পাবে তো, সে ন্যায় পাবে তো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে যে ভাষায় আক্রমণ করা হলো, বা মণিপুরে নগ্ন মহিলার কাছে ফোন গেল না, বা উন্নাওতে কোনো ফোন গেল না, বা বিলকিস বানুর কাছে ফোন গেল না, কিন্তু এখানে ফোন যাচ্ছে, রেকর্ড করা হচ্ছে এবং সেটা প্রচার করা হচ্ছে। এরা প্রচার সর্বস্ব জায়গা কাজ করে। একটা বিজেপির সভাপতি দেখাক, কেন্দ্রীয় বিজেপির সভাপতি দেখাক যার নাম মহিলা, বা গুরুত্বপূর্ণ ওই পদে মহিলা আছেন, এরা সেটা দেখাতে পারবেন না। এদের মুশকিল হচ্ছে, আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে এদের সংগঠন নেই, সেজন্য আজকে অবধি 4টে ক্যান্ডিডেট দিতে পারলো না। কিন্তু আমরা প্রধানমন্ত্রী রেখা পাত্রের সঙ্গে কি কথা বললেন একবার দেখাই, তারপরে আসবো প্রধানমন্ত্রী এবং রেখা পাত্রর কি কথোপকথন। आपका जो आत्मविश्वास है ना, आप जरूर दिल्ली पहुंचोगी और आप जरूर चुनाव जीत करके आओगी। आप एक प्रकार से शक्ति स्वरूपा है, आपने इतने ताकतवर लोगों को जेल भेज दिया। हमारा संदेशखाली की माँ बहन की पूरा सपोर्ट थी, इसलिए हम ये कर पाए सब। দেবাশিস দা, আপনি এমন শক্তি দেখিয়েছেন যে কতজন জেলে চলে গেছেন। বসিরহাটের প্রার্থী, সন্দেশখালি, একটা বিরাট চাল কি এটা, কৌশল? আসলে জোর করে তর্ক বিতর্কের বিষয় নয়, কিন্তু তুমি বাধ্য হলে তোমার প্রোগ্রামটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে স্ক্রিনে জেল কাস্টডি দেখাতে। তো কোনো চক্রান্ত নয় না। এবং এই প্রত্যেকটা জেল কাস্টডি কিন্তু হচ্ছে কোনো বিরোধী রাজনৈতিক দল, বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি, এদের জন্য। একেবারে এই রাজ্যে কোনো একটি ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতি হওয়ার পর এক্সিকিউটিভ এন্ড থেকে প্রশাসন যারা চালাচ্ছে তারা কোনোভাবে সেই দুর্নীতি রোধ তো করেইনি। প্রশাসনের দায়িত্বে থেকে তারা সরকারের পয়সা দিয়ে মামলা করেছে যে তারা প্রতিটি বিজেপি এগিয়ে গেল বলছেন। বিজেপি নয়, বামেদের দুর্গ ছিল এই জায়গাটা, এখানে এই কারণেই আমরা বিজেপি। প্রধানমন্ত্রী ফোন করলেন রেখা পাত্রকে, কোনো না কোনো ভাবে তোমার হাউসে রামেদের বাসাতে তৃণমূলকে আক্রমণ বামেরা করবে। আর্কাইভে গিয়ে সন্ধ্যাবেলার আলোচনাগুলো কন্টেন্ট দেখো, দুর্নীতি ছাড়া অন্য কোনো বিষয় আছে কিনা। এটার জন্য তো কোনো বামপন্থী দলের দরকার নেই, কংগ্রেস বিজেপির দরকার নেই। তার মানে শাসক দল তার পরিচালন ব্যবস্থার মধ্যে এই রাজ্যে যেটা তৈরি করেছে, কলকারখানা বন্ধ, এই রাজ্যের ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যাচ্ছে, আর সারা রাজ্যে দুর্নীতির চাপ হচ্ছে। ফলে এই রাজনীতি কোনো দলকে নয়, মানুষকে প্রত্যাখ্যান করতে হবে। কার স্বার্থে? দলের স্বার্থে না, এই রাজ্যের স্বার্থে। এই রাজ্যের লোকেদের বিষয়টা বিজেপি আবার শক্তিশালী করবে, বিজেপি, বামফ্রন্ট, যেমন 19 সালে করেছিল সেটাই করবে। রাজনীতি আজকে দুর্নীতির দ্বারা আক্রান্ত হয়েছে। এই রাজ্যকে টিকিয়ে রাখবার জন্য মানুষকে সেই জায়গাটা মতদান করতে হবে, এবং অনেকটা অ্যাডভান্টেজ চলে গেল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দুর্নীতির প্রশ্নে আমি তুমি যাদের খুব কষ্টার্জিত টাকা দিয়ে ট্যাক্স দিতে হয়, এই যে মার্চ এপ্রিল আসছে, আমরা প্রত্যেকে একমত যে ওই প্রশ্নে অন্তত জীবন কৃষ্ণ সাহা আর অজিত পাওয়ারের কোনো পার্থক্য নেই, এবং এক যাত্রায় পৃথক ফল হওয়ারও কোনো কারণ নেই। কিন্তু প্রধানমন্ত্রী ফোন করলেন, প্রধানমন্ত্রী ফোন রেখা পাত্রকে করেছেন, অবশ্যই মাথায় রাখবো। মহিলা ভোট, এবং এটাও মাথায় রাখবো সেই প্রধানমন্ত্রী অজিত পাওয়ার সম্বন্ধে 70,000 কোটি টাকা দুর্নীতিটাও বলেছিলেন। হ্যাভিং সেড দ্যাট, সমস্যাটা কোথায় বলো তো? সমস্যাটা হচ্ছে একদিকে চোর, একদিকে ডাকাত, তুমি কাকে চুজ করবে? তার কারণটা এমন জায়গায় হয়ে গেছে, আমার কথা না, দীপ্তিমান বাবু একটু আগে কি বললেন, দীপ্তিমান বাবু বললেন যে নতুন বা পুরনোরা সম্মান পায় কিনা জানি না, বিজেপিতে সৎ লোকেরা সম্মান পায় না। কামিনী কাঞ্চনের অভিযোগটা আমরা মানে রেখা পাত্র কি কিসের দুর্নীতি, কি বিষয়, প্রতিবাদী মুখ শাহজাহানের কি বলেছেন সেটাও তো শুনেছেন নিশ্চয়ই। অয়নদা, কামিনী কাঞ্চনের প্রশ্নে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে খাটের নিচে টাকা আর খাটের ওপর অপাত। কামিনী আর কাঞ্চন কোথায় আছে, কার ঘরে আছে, এটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে, আমরা দেখতে। ওই জন্যই তো আমরা বলছি অ্যাডভান্টেজ বিজেপি।
বসিরহাটের ক্ষেত্রে প্লিজ প্লিজ প্রান্তিক একজন রাজশ্রী, মানুষ রাজশ্রী, একটা রেখা কথা বলছি। মাত্র, প্রান্তিক রাজশ্রী, মানুষ, আমরা যে ওকে, পার্টির ওকে, দলে আর পড়ে একটা থাকি, প্রশ্ন, please, একজন চাওয়ালা এবং please, তার সঙ্গে সঙ্গে নদিয়াকে ভারতবর্ষে যে রানী জ্যোতির্ময়ী রেখেছিলেন তার পরিবারের নেতাদের ঝগড়া বেশি নয়। বিজেপি দলের তরফ থেকে Okay, বিপদটা এখানে সংক্ষেপে। তুই আজকে এটাকে প্রোটেক্ট করছিস, সেটা কিন্তু বিজেপি দলের তরফ থেকে Please, কিন্তু okay. দেখুন অয়ন, সিপিএম এর সমস্যা আছে। সিপিএম তাহলে 31শে মার্চ যখন অরবিন্দ কেজরিওয়ালের জন্য দিল্লিতে সভা হবে সেটাতে যোগ দেবে না? দেবে না, কারণ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও তো দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। লেট মি ফিনিশ। এবং এই যে সিপিএম যখন সারাক্ষণ ধরে বলে যাচ্ছে আইন আইন আইন, তখন তাদের যিনি আইকন তিনি আচমকা স্ট্যালিন লেনিন ছেড়ে গডসের স্মরণ নিয়ে তমলুকে দাঁড়াতে চলে গেছেন। যে মেদিনীপুরে দিলীপ ঘোষের জায়গা হয়নি সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জায়গা হয়েছে। নাও আমার যেটা প্রশ্ন, আপনি রুদ্রনীলের বাইট দেখালেন, সেটা আমার একটা সিম্পল প্রশ্ন আছে। রুদ্রনীলের খুব পপুলার গান, 10 বছর আগে প্রসঙ্গে আসবো। হ্যাঁ, রুদ্রনীলের খুব পপুলার হাওয়া বদলে একটা গান ছিল, ভয় দেখাস না প্লিজ, আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই। রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। রুদ্রনীল সত্যি দীর্ঘদিন বিজেপি করেছেন, বিজেপি করার পরেও বিজেপি করেছেন শুধু না, আপনি কালচারাল একটা হর্তাকর্তা বিজেপির, শুধু তাই নয়, আপনাকে রাস্তাঘাটে মাঝে মধ্যেই আন্দোলনে দেখা গেছে, তারপরেও টিকিট পেলেন না, মনটা খারাপ? হ্যাঁ, একটু মন খারাপ হয়েছে, এবং ডেফিনেটলি সেক্ষেত্রে আমি নিজে বিশ্বাস করি যে রাজ্য নেতৃত্ব বা কেন্দ্র নেতৃত্ব তারা যাদেরকে প্রার্থী হিসেবে বেছেছেন তারা অত্যন্ত যোগ্য, যে পরিমাপে তাদের বাছা হয়েছে। আমার নিজের ক্ষেত্রে আমার শুধু এইটুকু একটা নিজের ব্যাপার যে, যেমন ধরুন আমরা অভিনয় করতে গেলে যদি আমার থেকে ভালো চরিত্র কেউ পায়, তো আমরা তাদের থেকে বোঝবার চেষ্টা করি যে আমার বদলে তাকে বাছা হলো কেন, তার কোয়ালিটিটা কোনটা রয়েছে। তো সেটা জেনে যেমন পরের বার নিজের সেই চেষ্টাটা করি যাতে সেই সুযোগটা আমার কাছে আসে। মনে করেন অর্জুন সিং, তাপস রায় এরা আপনাদের থেকে অনেক বেশি, আপনার থেকে অনেক বেশি যোগ্য? হ্যাঁ, অর্জুন সিং, তাপস রায় ডেফিনেটলি তারা রাজনৈতিকভাবে যথেষ্ট রকম ম্যাচিওর্ড এবং অভিজ্ঞ তারা ব্যক্তিত্ব, তাদের সঙ্গে আমি তো আমার তুলনা করব না। আমরা এখানে যারাই রয়েছেন রেসপেক্টেড, প্রত্যেকেই যারা রয়েছেন যে দলেরই মানুষ হন না কেন, আমি যদি সিপিএম এর সমালোচনা করতে যাই সেখানে আমি নিশ্চয়ই কখনো বিমানবাবু বা সুজনবাবু তাদের আমি যাতায়াত বলতে পারবো না, তাদের অভিজ্ঞতার কথাটা তো খারাপ বলে বলতে পারবো না। ঠিক তেমনি অন্যান্য দলেও যারা রয়েছেন তৃণমূলের, তাদের যদি রুদ্রনীল অভিজ্ঞতার জায়গাটা থেকে খারাপ না প্রচন্ড রাগ হয়েছে বলুন তো, না হলে টিকিট না পেয়ে এখনো 4টে আসনে এখনো প্রার্থী ঘোষণা বাকি, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিলেন, আপনি সংবাদ মাধ্যমে এই ক্ষোভের কথা বলছেন, আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে সকাল থেকে দেখছি, রাগ হয়েছে কিনা প্রচন্ড? না, আমার রাগ হয়নি। প্রথমত তো হচ্ছে যে আমি যে কাজ করছি দায়িত্ব নিয়ে সেই কাজগুলোই করে যাচ্ছি, কিন্তু দেখুন এটা খুব স্বাভাবিক বস্তু, সেটা হচ্ছে যে আমাকে আমার হাওড়া বাড়ি, সেখান থেকে শিবপুর থেকে তুলে নিয়ে এসে ভবানীপুরের মতো তৃণমূলের গড়, যেটা খুব কঠিন জায়গা, সেখানে ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূলের নেতা মন্ত্রী সমস্ত লোকজন থাকে, অটুট দুর্গ, এবং সেখানে তো আমাকে লড়াই করবার জন্য নামানো হয়। এবং আপনারা নিজেরাও দেখেছেন যে আমি 3বার আক্রান্ত হয়েছি, প্রায় মারা যেতেই পারতাম, এবং ইলেকশনের পরে কিন্তু তার মাঝখানে আমি যে ভোটটা পেয়েছি সেটা কিন্তু খুব একটা কম নয়। অর্থাৎ দল আমাকে বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছে। আপনি চেয়েছিলেন লোকসভায় হাওড়া প্রার্থী হতে? আমরা বাকি যারা সহযোদ্ধারা ওখানে ডেফিনেটলি, মানে দেখুন হাওড়া বা ধরুন কয়েকটা জায়গা আছে যার সঙ্গে আমার খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, হয় না? কিন্তু দল তো সেই ইমোশনাল অ্যাটাচমেন্টে চলে না আমাদের। তারা পরিষ্কার নির্দিষ্ট পরিমাপে তাদের যে কোনো প্রার্থী তারা যদি মনে করেন এই জায়গায় দাঁড়াবে তার এই কারণের জন্য, সেটা দলের একান্ত ব্যাপার। দল যদি টিকিট নাও দেয় সেটাও দলের ব্যাপার, আমার সেখানে কোনো আপত্তি নেই, কোনো কিছুই নেই। যারা প্রার্থী হয়েছেন তারা অত্যন্ত যোগ্য, বা এই ধরুন যে বাকি 4টে সিট ঘোষণা বাকি আছে সেখানে যারা প্রার্থী হবেন আমি নিজেও এটা বিশ্বাস করি যে তারা যোগ্যরাই হবেন, এবং রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্ব সেইভাবেই
অত্যন্ত আপনি সুনিপুণভাবে যোগ্য তারা নন মূল্যায়ন করবে। এরকমটা মনে করছেন? আপনি তো ফেসবুক থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সরব হয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। আমরা একটু দেখাবো, আপনি একটু দেখুন, দেখি একটু দর্শকদেরকে। নমস্কার 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 নমস্কার। কাল 10ই মার্চ, বড়ই আনন্দের দিন। ছোট বড় সব চোরেরা ব্রিগেডে, অদ্ভুত এক সিন। আর এই সুরেই আপনাকে কিভাবে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ, সেটা একবার দেখুন। রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। ভারাক্রান্ত হৃদয়ে রুদ্র ছাড়িছেন গ্রুপ, ভারাক্রান্ত হৃদয়ে রুদ্র ছাড়িছেন গ্রুপ। দেশোদ্ধারের বাণী এখন একেবারে চুপ। গভীর সহমর্মিতা সহ কুণালদা। একটা মৃদু হাসি রুদ্রনীলের মুখে। কেমন লাগলো কুণাল ঘোষের এই কবিতা? কবি কুণাল। না, আমার মজা লেগেছে এই কারণে, কুণালদা এমনি খুব মজার মানুষ, ঠিক আছে, খুব মজার মানুষ। কুণালদা আমার এই কবিতাকে কাউন্টার করতে, শুধু কুণালদা নয়, তৃণমূলের আরও যারা রয়েছেন তারা কাউন্টার করতে গিয়ে মাঝে মাঝে এমন এমন কিছু লিখেছিলেন যেগুলো কবিতার কয়ের পর্যায়ে পড়তো না। কিন্তু অন্তত এই ক্ষেত্রে আমি এই কবিতাটাকে নিয়ে বলবো যে এর মধ্যেও কিন্তু অন্তত আগের থেকে অনেক বেশি পরিণত এবং ইন্টারেস্টিং। আচ্ছা, আমি আমার একটা শেষ প্রশ্ন, সাহিত্যের ভাষা। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন না, কিন্তু টিকিট সর্বস্ব কি রাজনৈতিক জীবন আপনার? টিকিট পেলেন না বলেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিলেন, টিকিট পেলেন না বলেই হতাশা, ক্ষোভ, রাগ, অভিমান? না, প্রথম কথা বলি যে প্রথম হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছি ভাই, ৭৭টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাকে যারা যারা ভালোবাসেন, পছন্দ করেন, তারা সব গ্রুপেই ঢুকিয়ে দিয়েছেন। এবং যেগুলো বিজেপির অফিসিয়াল গ্রুপ নয়, ঠিক আছে, খান ৪-৫ বিজেপি অফিসিয়াল গ্রুপ আছে, আর আমার পছন্দের কিছু গ্রুপ আছে অন্তত আর ৫-৭টা। এই ১২টা গ্রুপে আমি আছি। বাকি প্রত্যেকটা গ্রুপ বিভিন্ন পাড়ার বিভিন্ন গলির আমাদের যারা বিজেপির কর্মী কার্যকর্তা রয়েছেন, তাদের ভালোবাসাতে আমি সম্মানিত। কিন্তু বারবার রোজ ঘুম থেকে উঠে বা শোয়ার অবধি দেখতে পাই যখন সেম ভিডিও সেম পোস্ট, সেটা কনস্ট্যান্ট পোস্ট হচ্ছে, এবং দরকারি যে বিজেপির যে গ্রুপগুলো সেখানে যে নির্দেশ আসছে সেইটা না এই ভিড়ের মাঝখানে হারিয়ে যাচ্ছে। কিন্তু আপনার কেন্দ্র, আপনার যেখানে ইচ্ছে ছিল হাওড়া, সেই হাওড়ায় আপনার পাওয়ার সম্ভাবনা নেই, কারণ আর 4টে লোকসভা কেন্দ্র, ঝাড়গ্রাম, বীরভূম, ডায়মন্ড হারবার এবং আসানসোল, এই 4 লোকসভা কেন্দ্রকে আপনার ইচ্ছে আছে, আপনার প্রার্থী হওয়ার ইচ্ছে আছে। কি হয় না হয় সবই দেখাবো আমরা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জনতার দরবার আজ এখানেই শেষ করছি। আরো তো ইস্যু প্রতিদিন হবে, রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক তর্ক বিতর্ক। আমার সঙ্গে জনতা এবং নেতা যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং দর্শকদেরকে ধন্যবাদ। আবার কাল রাত ঠিক 8টায়।